আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গাজায় রহস্যময় অস্ত্রের ব্যবহার, হাজারো ফিলিস্তিনি উধাও। যে কারণে ইরানে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। প্রথমবারের মতো জিরকন ক্ষেপণাস্ত্রের ব্যবহার রাশিয়ার, গতি শব্দের ৯ গুণ। আসছে জুনেই ইউক্রেন যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র, জেলেনস্কি। পারস্য উপসাগরে মার্কিন আগ্রাসন, ইরানের কড়া হুঁশিয়ারি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। গাজায় চলমান সংঘাতে সাম্প্রতিক সময়ে বেশ কিছু রহস্যময় ঘটনা এবং নজিরবিহীন পরিস্থিতির উদ্ভব হয়েছে, যা আন্তর্জাতিক বিশ্লেষক এবং মানবাধিকার সংস্থাগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে গাজা উপত্যকায় এমন কিছু অস্ত্রের ব্যবহারের অভিযোগ উঠছে যা আগে কখনো বা খুব একটা দেখা যায়নি, এবং এর প্রভাবে হাজার হাজার ফিলিস্তিনি নাগরিকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও ধোঁয়াশাচ্ছন্ন করে তুলেছে। স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের মতে সংঘাতপূর্ণ এলাকাগুলোতে এমন কিছু বিস্ফোরণ বা আক্রমণের ঘটনা ঘটছে যেখানে প্রচলিত বারুদ বা ধোঁয়ার পরিবর্তে অদ্ভুত ধরনের রাসায়নিক বা উচ্চ প্রযুক্তির ব্যবহারের ইঙ্গিত মিলছে, যার ফলে হতাহতদের শরীরে এমন কিছু ক্ষত তৈরি হচ্ছে যা চিকিৎসকদের কাছেও সম্পূর্ণ অপরিচিত এবং দুর্বোধ্য ঠেকছে। অন্যদিকে সবচাইতে আতঙ্কের বিষয় হল হাজারো মানুষের হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, যাদের কোনো হদিস মিলছে না। না তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন, না তাদের কোনো হাসপাতালে বা বন্দি শিবিরে খুঁজে পাওয়া যাচ্ছে, যেন তারা বাতাসের সঙ্গে মিলিয়ে গেছেন। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া ও মানবাধিকার কর্মীরা ধারণা করছেন হয়তো কোনো বিশেষ ধরনের সার্ভেলেন্স টেকনোলজি বা পরীক্ষামূলক অস্ত্র ব্যবহার করা হচ্ছে, যা মানুষের উপস্থিতি চিহ্নিত করে তাদের সুনির্দিষ্টভাবে টার্গেট করছে, অথবা এমন কোনো গোপন ডিটেনশন প্রক্রিয়া চলছে যা লোকচক্ষুর অন্তরালে। এই নিখোঁজ বা উধাও হওয়ার ঘটনাগুলো পরিবারের সদস্যদের জন্য এক অসহনীয় মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা জানেন না তাদের প্রিয়জন আদৌ বেঁচে আছেন কিনা। এই রহস্যময় অস্ত্র বা প্রযুক্তির ব্যবহার যদি সত্যি হয়ে থাকে, তবে তা আধুনিক যুদ্ধরীতির এক ভয়ঙ্কর অধ্যায় উন্মোচন করবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। একই সঙ্গে ধ্বংসস্তূপের পরিমাণ এতটাই বিশাল যে তার নিচে ঠিক কত মানুষ চাপা পড়ে আছেন এবং কতজন বা অন্য কোনো উপায়ে স্থানান্তরিত হয়েছেন সেই পরিসংখ্যান বের করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের এই ডামাডোলের মাঝে তথ্যপ্রবাহের অভাব এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে সঠিক চিত্রটি বিশ্বের সামনে আসছে না, তবে যেটুকু আসছে তা অত্যন্ত উদ্বেগজনক। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আধুনিক যুদ্ধে প্রযুক্তির অপব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে, তাই এই বিষয়ে আন্তর্জাতিক তদন্তের দাবিও ক্রমশ জোরালো হচ্ছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সামরিক বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলছেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সরাসরি ইরানের ভূখণ্ডে বড় ধরনের কোনো আক্রমণ চালায়, তবে তার জন্য তাদের চড়া মূল্য দিতে হতে পারে, এবং এর পেছনে রয়েছে গভীর ভূরাজনৈতিক ও সামরিক কারণ। ইরান গত কয়েক দশকে নিজেদের সামরিক সক্ষমতা, বিশেষ করে মিসাইল টেকনোলজি এবং ড্রোন প্রযুক্তিতে যে পরিমাণ উন্নয়ন ঘটিয়েছে তা অবজ্ঞা করা এখন আর কোনো পক্ষের জন্যই বুদ্ধিমানের কাজ হবে না। ইরানের ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত, বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতির জন্য এক বড় তুরুপের তাস। বিশ্বের মোট তেল সরবরাহের এক বিশাল অংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। তাই ইরান যদি আক্রান্ত হয় এবং পাল্টা ব্যবস্থা হিসেবে এই প্রণালী বন্ধ করে দেয় বা সেখানে মাইন পেতে রাখে, তবে তেলের দাম আকাশচুম্বী হবে এবং বিশ্ব অর্থনীতিতে তাৎক্ষণিক ধস নামবে, যার প্রভাব খোদ যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারেও পড়বে। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের যে প্রক্সি নেটওয়ার্ক বা মিত্র গোষ্ঠীগুলো রয়েছে, তারা লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেন থেকে একযোগে ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর উপর আক্রমণ শুরু করতে পারে, যা সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। ইসরায়েলের আয়রন ডোম বা ডেভিড স্লিংয়ের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অত্যন্ত শক্তিশালী হলেও যদি হাজার হাজার মিসাইল এবং ড্রোন একসঙ্গে ধেয়ে আসে, তবে সেই প্রতিরক্ষা ব্যবস্থা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে অকেজো হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ তাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং আসন্ন নির্বাচনের আগে নতুন করে কোনো বড় যুদ্ধে জড়ানো বাইডেন প্রশাসনের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে।
তাছাড়া রাশিয়া এবং চীনের সাথে ইরানের বর্তমান কূটনৈতিক ও সামরিক সখ্যতা এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। ইরান আক্রান্ত হলে এই দুই পরাশক্তি চুপ করে বসে থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই। হয়তো তারা সরাসরি যুদ্ধে জড়াবে না, কিন্তু অস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহায়তা করবে, যা যুদ্ধকে দীর্ঘমেয়াদী করে তুলবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এক নাটকীয় মোড় হিসেবে প্রথমবারের মতো রাশিয়া তাদের অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল জিরকন ব্যবহার করেছে বলে দাবি করা হচ্ছে, যার গতি এবং ধ্বংস ক্ষমতা আধুনিক সমরবিদ্যাকে নতুন করে ভাবিয়ে তুলেছে। এই জিরকন মিসাইলটি শব্দের চেয়ে ৯ গুণ দ্রুত গতিতে চলতে সক্ষম, অর্থাৎ এটি প্রতি ঘণ্টায় প্রায় ১১,০০০ কিলোমিটার বা তারও বেশি গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যেতে পারে, যা বর্তমান বিশ্বের যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ধরাছোঁয়ার বাইরে। সাধারণ ব্যালিস্টিক মিসাইলের গতিপথ অনেকটা অনুমান করা সম্ভব হলেও হাইপারসনিক মিসাইলগুলো তাদের গতিপথ মাঝ আকাশেই পরিবর্তন করতে পারে এবং অত্যন্ত নিচু দিয়ে উড়ে যেতে পারে, ফলে রাডারে ধরা পড়ার আগেই এটি লক্ষ্যে আঘাত হানে। ইউক্রেনের রাজধানী কিয়েভে সম্প্রতি যে হামলা হয়েছে, সেখানে ধ্বংসাবশেষ পরীক্ষা করে সামরিক বিশেষজ্ঞরা জিরকন মিসাইল ব্যবহারের আলামত পেয়েছেন, যা পশ্চিমা বিশ্বের জন্য এক বড় সতর্কবার্তা। রাশিয়ার এই পদক্ষেপ মূলত ন্যাটো এবং যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক সক্ষমতার জানান দেওয়া, কারণ এতদিন জিরকন মিসাইল শুধুমাত্র পরীক্ষামূলক পর্যায়ে ছিল বা সমুদ্রে মহড়ার জন্য ব্যবহার করা হতো, কিন্তু এখন তা সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রয়োগ করার অর্থ হল রাশিয়া তাদের আক্রমণের তীব্রতা এবং কৌশল পরিবর্তন করছে। এই মিসাইলটি প্রচলিত বিস্ফোরকের পাশাপাশি পারমাণবিক ওয়ারহেড বহনেও সক্ষম, যদিও বর্তমান হামলায় কনভেনশনাল বা সাধারণ বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শব্দের চেয়ে ৯ গুণ গতির এই অস্ত্রটি যদি নিয়মিত ব্যবহার করা শুরু হয়, তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সিস্টেমও অন্তর্ভুক্ত, তা কতটা কার্যকর থাকবে সেই বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে। যুদ্ধের এই পর্যায়ে এসে রাশিয়ার এমন একটি গেম চেঞ্জার অস্ত্রের ব্যবহার প্রমাণ করে যে তারা পিছু হটে নারাজ এবং প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। প্রযুক্তিগত দিক থেকে এই ঘটনাটি সামরিক ইতিহাসের জন্য একটি মাইলফলক, কারণ হাইপারসনিক যুগের আনুষ্ঠানিক সূচনা হল এই ব্যবহারের মাধ্যমে। আপনারা যারা প্রযুক্তির খবর রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে শব্দের ৯ গুণ গতি কতটা বিধ্বংসী হতে পারে। এটি চোখের পলকে এক দেশ থেকে অন্য দেশে আঘাত হানতে সক্ষম। এই প্রযুক্তিগত উৎকর্ষতা কি বিশ্বকে আরও নিরাপদ করছে নাকি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, সেটা এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন। আন্তর্জাতিক রাজনীতির অলিন্দে এখন জোর গুঞ্জন এবং কিছু সুনির্দিষ্ট কূটনৈতিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র আগামী জুনে বা এই বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই ইউক্রেন যুদ্ধের একটি পরিসমাপ্তি টানতে চায়, এবং এই পরিকল্পনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ এবং সামরিক সরঞ্জাম ব্যয় হয়েছে, এবং এখন মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে, বিশেষ করে আসন্ন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে, এই যুদ্ধের বোঝা বাইডেন প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার সাধারণ জনগণের মধ্যে যুদ্ধ নিয়ে ক্লান্তি বা ওয়ার ফ্যাটিক দেখা দিচ্ছে, এবং রিপাবলিকান পার্টির পক্ষ থেকেও ইউক্রেনকে অনির্দিষ্টকালের জন্য সহায়তা দেওয়ার বিরোধিতা করা হচ্ছে, যার ফলে হোয়াইট হাউস চাইছে একটি সম্মানজনক উপায়ে এবং দ্রুততম সময়ে এই সংঘাতের ইতি টানতে। জেলেনস্কির উপরও পশ্চিমা মিত্রদের চাপ বাড়ছে যেন তিনি রাশিয়ার সাথে কোনো এক ধরনের সমঝোতায় আসেন, অথবা যুদ্ধক্ষেত্রে এমন কোনো বড় সাফল্য দেখান যা আলোচনার টেবিলে ইউক্রেনকে শক্তিশালী অবস্থানে রাখবে। জুনের সময়সীমাটি বেশ কৌশলগত, কারণ গ্রীষ্মকালে সাধারণত বড় ধরনের সামরিক অভিযান বা অফেন্সিভ চালানো হয়, তাই যুক্তরাষ্ট্র হয়তো চাইছে জুনের আগেই কোনো কূটনৈতিক সমাধান বা যুদ্ধবিরতির পথ খুঁজে বের করতে। তবে জেলেনস্কি বরাবরই বলে আসছেন যে রাশিয়ার দখল করা সমস্ত জমি পুনরুদ্ধার না করা পর্যন্ত তিনি থামবেন না, যা যুক্তরাষ্ট্রের এই দ্রুত সমাপ্তির ইচ্ছার সাথে সাংঘর্ষিক হতে পারে। তবুও পর্দার আড়ালে হয়তো এমন কোনো চুক্তি বা প্রস্তাব তৈরি হচ্ছে যেখানে নিরাপত্তার নিশ্চয়তা এবং ভূখণ্ডের নিয়ন্ত্রণের মধ্যে একটি ভারসাম্য খোঁজার চেষ্টা করা হবে। জেলেনস্কি নিজেও জানেন যে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া রাশিয়ার বিরুদ্ধে টিকে থাকা অসম্ভব, তাই তাকেও হয়তো বাস্তবতার নিরিখে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। যুদ্ধের এই সম্ভাব্য সমাপ্তি কি সত্যিই শান্তি বয়ে আনবে, নাকি এটি কেবল একটি সাময়িক বিরতি হবে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে দ্বিমত রয়েছে। আপনাদের কি মনে হয়, জুনের মধ্যে কি সত্যিই এই রক্তক্ষয়ী যুদ্ধ থামানো সম্ভব? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে, যেখানে মার্কিন আগ্রাসনের অভিযোগ তুলে ইরান অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছে এবং জানিয়েছে যে তাদের জলসীমায় কোনো ধরনের উস্কানি সহ্য করা হবে না।
সম্প্রতি পেন্টাগন পারস্য উপসাগরে তাদের নৌবর ও যুদ্ধবিমানের সংখ্যা বৃদ্ধি করেছে, যার মূল উদ্দেশ্য হিসেবে তারা বলছে ওই অঞ্চলের বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের কথিত হুমকি মোকাবেলা করা। তবে তেহরান বিষয়টিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখছে। তারা মনে করছে এটি ইরানের সার্বভৌমত্বের ওপর প্রত্যক্ষ হুমকি এবং এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির একটি মার্কিন পায় তারা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে যে পারস্য উপসাগর তাদের নিজেদের উঠোন এবং এখানে বাইরের কোনো শক্তির খবরদারি তারা মেনে নেবে না। ইরানের এই কড়া হুঁশিয়ারির সাথে সাথে তারা তাদের নৌমহড়াও জোরদার করেছে এবং নতুন নতুন মিসাইল ও স্পিডবোট প্রদর্শন করছে যা রাডার ফাঁকি দিতে সক্ষম। ইতিহাস ঘাঁটলে দেখা যায় পারস্য উপসাগর সবসময়ই একটি ফ্ল্যাশ পয়েন্ট বা সংঘাতের কেন্দ্রবিন্দু, কারণ এখান দিয়েই বিশ্বের জ্বালানি তেলের একটি বড় অংশ প্রবাহিত হয়। ইরান সতর্ক করেছে যে যদি আমেরিকা কোনো ভুল পদক্ষেপ নেয় বা তাদের সীমানা লঙ্ঘন করে তবে তারা তাৎক্ষণিক এবং কঠোর জবাব দিতে দ্বিধা করবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের আশ্বস্ত করতে চাইছে যে তারা এই অঞ্চলের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ। এই দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানে উপসাগরীয় দেশগুলো বেশ অস্বস্তিতে রয়েছে, কারণ কোনো সংঘাত শুরু হলে তার আগুন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে ড্রোন প্রযুক্তি এবং মাইন যুদ্ধের সম্ভাবনায় এই জলপথটি এখন বিশ্বের অন্যতম বিপজ্জনক অঞ্চলে পরিণত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যদিও কোনো পক্ষই সর্বাত্মক যুদ্ধ চায় না, কিন্তু ছোট কোনো ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনাই বড় কোনো বিপর্যয়ের সূত্রপাত ঘটাতে পারে। আমরা প্রতিনিয়ত এই পরিস্থিতির ওপর নজর রাখছি এবং যে কোনো আপডেট পাওয়া মাত্র